নমস্কার, আমি সুদর্শন, আর আপনি রয়েছেন অল ডে সাসপেন্সের পর্দায়, যেখানে প্রতিটা গল্প ধীরে ধীরে আপনাকে টেনে নিয়ে যায় অজানা আতঙ্কের দিকে। এমন অভিজ্ঞতা পেতে এখনই সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, আর বেল নোটিফিকেশন অন রাখতে ভুলবেন না। ধূমপান, মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। রাস্তাঘাটে চলতে ফিরতে আপনারা প্রায়ই এমন কিছু মানুষকে দেখেন যাদের আপনারা বলেন পাগল। জট পাকানো চুল, গায়ে ধুলোবালি মাখা ছেঁড়া জামা, আর চোখে এক অদ্ভুত উদ্ভ্রান্ত দৃষ্টি। আপনারা পাশ কাটিয়ে চলে যান, কেউ বা ঘৃণায় নাক সিটকোয়, কেউ বা কৌতূহল অনুভব করেন। কিন্তু আপনারা কি কখনো ওই উদ্ভ্রান্ত চোখের গভীরতা মেপে দেখেছেন? ওই ঘোলাটে মনির ভেতরে যে অতলস্পর্শী শূন্যতা, তার খবর কি কেউ রাখে? বিশ্বাস করুন, সব পাগল জন্ম থেকে পাগল হয় না। কেউ কেউ পাগল হতে বাধ্য হয়, আবার কাউকে সমাজ পাগল সাজিয়ে রাখে। ওই প্রলাপ বকা মানুষটির বুকের ভেতরে হয়তো এমন এক অতীত ঘুমিয়ে আছে, যা শুনলে আপনার তথাকথিত সুস্থ মস্তিষ্কের স্নায়ুগুলো ভয়ে শিউরে উঠবে। ওদের এলোমেলো কথার ভাজে ভাজে হয়তো লুকিয়ে থাকে এক একটা ধ্রুব সত্য, যা আপনারা বুঝতে চান না বা বুঝতে দেওয়া হয় না। আজ এই পড়ন্ত বেলায় আমার এই জীর্ণ দাওয়ায় বসে ঠিক সেই কথাটাই আপনাদের বলতে চলেছি, কারণ আপনাদের চোখে আমিও তো আজ সেই দলেরই একজন। আমাকে দেখলেই লোকে ফিসফিস করে, বাচ্চারা ভয়ে মায়ের আঁচলে লুকোয়। ফুলিয়াগঞ্জের মানুষ আমাকে বলে পিশাচ, বলে পাগল। কিন্তু এই পাগল হওয়ার পেছনের চিত্রনাট্যটা যে বড়ই নির্মম, বড়ই করুণ। অথচ আমি কিন্তু এমন ছিলাম না। আর পাঁচটা সাধারণ মানুষের মতোই আমারও রক্ত মাংসের শরীর ছিল, স্বপ্ন ছিল, উচ্চাকাঙ্ক্ষা ছিল। আজ থেকে ঠিক 20টা বছর আগে, যখন এই ভিটে ছেড়ে বিদেশ বিভুঁইয়ে পাড়ি দিয়েছিলাম, তখন বুকে ছিল অনেক আশা। দীর্ঘ প্রবাস জীবনে হাড় ভাঙা খাটুনি খেটেছি, দুহাতে অর্থ উপার্জন করেছি, প্রতিপত্তি বানিয়েছি। কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখুন। কাজের চাপে আর পরিস্থিতির জাঁতাকলে পড়ে দীর্ঘ 2 দশকে একবারও দেশের মাটিতে পা রাখতে পারিনি। অবশেষে যখন ফিরলাম, তখন আমি ক্লান্ত কিন্তু সচ্ছল। ভেবেছিলাম জীবনের শেষ কটা দিন এই ফুলিয়াগঞ্জের মরা নদীটার ধারে আমার পৈতৃক ভিটে শান্তিতে কাটাবো। কিন্তু শান্তি সে তো মরীচিকা। আমাদের এই বাড়িটা গ্রামের শেষ প্রান্তে মরা গাঙের পাড়ে। একসময় যে নদী তার যৌবন নিয়ে গর্জন করত, আছে শীর্ণ মৃতপ্রায়, ঠিক আমারই মতো। এই বাড়িটার দিকে এখন আর কেউ তাকায় না, তাকালেও সে দৃষ্টিতে থাকে আতঙ্ক। ভয়টা ঠিক অশরীরীর নয়, ভয়টা আমাকে নিয়ে। গ্রামের মানুষের ধারণা আমি মানুষ নই, আমি এক জীবন্ত প্রেত। দুপুরের রোদে যখন চারপাশ খাঁ খাঁ করে, তখন দূরের প্রাইমারি স্কুলটা থেকে টিফিনের ঘন্টা বাজে। একদল দুরন্ত বাচ্চা আসে আমাদের এই বাড়ির সংলগ্ন ওই বড় মাঠটায়। মাঠের মাঝখানে একটা বড় কুল গাছ আছে, অজস্র টোপা কুল ধরে থাকে ডালপালা নুয়ে। আমার জানালার ফোকর দিয়ে দেখি বাচ্চাগুলো কি সন্তর্পণে চোরের মতো পা টিপে টিপে গাছটার দিকে এগোয়। ওদের লোভাতুর চোখগুলো কুলের দিকে থাকে ঠিকই, কিন্তু শরীরটা থাকে টান টান, যেন আমি বেরোলেই ওরা দৌড় দেবে। মাঝে মাঝে আমার খুব ইচ্ছে করে ওদের কাছে যাই, বলি, খোকা ভয় নেই, যত খুশি কুল পেরে নে। কিন্তু আমি পা বাড়ালেই ওরা আমাকে দেখে এমনভাবে চিৎকার করে ছিটকে পালায়, যেন স্বয়ং যমদূতকে দেখছে। ওদের ওই আতঙ্কিত মুখগুলো দেখলে
আমার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যায়। বিশ্বাস করুন, আমি আমি আজ পর্যন্ত কারোর কোনো ক্ষতি করিনি, করতে চাইনি, আর ভবিষ্যতেও করব না। অথচ আমাকে দেখলেই মানুষ কেন শিউরে ওঠে? আমার চেহারায় কি সত্যি পিশাচের ছাপ পড়েছে, নাকি এর পেছনে আছে অন্য কোনো গভীর ষড়যন্ত্র? একজন পাগলের মুখে এই কথাগুলো হয়তো আপনাদের কাছে এখন খুব এলোমেলো, খুব অসংলগ্ন মনে হচ্ছে। ভাবছেন এ তো বিকারগ্রস্ত মস্তিষ্কের প্রলাপ। কিন্তু ধৈর্য ধরুন। সম্পূর্ণ ঘটনাটা শোনার পর, আমার জীবনের এই অভিশপ্ত অধ্যায়গুলোর পাতা উল্টানোর পর, কথা দিচ্ছি আপনাদের চিন্তাধারা বদলে যাবে। হয়তো তখন আমাকে আর পাগল মনে হবে না, মনে হবে এক এক অসহায় শিকার। তাহলে আসুন, গল্পের মাঝখান থেকে নয়, একদম গোড়া থেকে শুরু করা যাক। সেই 20 বছর আগে, এক কুয়াশাচ্ছন্ন ভোর থেকে, যখন আমি এই গ্রামে অনেক দিন পর পা দিয়েছিলাম। আজও আমাদের ফুলিয়াগঞ্জে দোল পূর্ণিমার রাত। চারিদিক সারাদিনটা রঙে ভরে গেছে। 20টা বছর তো নেহাত কম নয়। এই দীর্ঘ সময়ে গঙ্গা দিয়ে যেমন অনেক জল গড়িয়েছে, তেমন আমার জীবনেও পরিবর্তন এসেছে অনেক। কিন্তু ফুলিয়াগঞ্জে পা দিয়ে মনে হলো সময় যেন এখানে থমকে দাঁড়িয়ে আছে। সেই একই লাল মেঠো পথ, পথের দুপাশে ঝোপঝাড়, আর বাতাসে ফাল্গুনের সেই চেনা মাদকতা। বসন্তের এই সময়টায় গ্রামের হাওয়ায় একটা অদ্ভুত শুকনো গন্ধ থাকে, শুকনো পাতা পোড়ানোর গন্ধ আর আমের মুকুলের তীব্র সুবাস মিলেমিশে একাকার হয়ে যায়। গ্রামের মেঠো পথ ধরে হাঁটতে হাঁটতে বুকের ভেতরটা দুরু দুরু করছিল, ভয় করছিল সেই দিন। তবে সেই কম্পন আবেগের নয়, বরং এক অজানা আশঙ্কায়। সত্যি বলতে আমি কেবল মায়ের টানে ফিরিনি, ফিরেছি একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে। প্রথমত আমায় পালিয়ে আসতে হয়েছে, সে প্রসঙ্গে না হয় কিছুক্ষণ পরেই বলছি। আর তাছাড়া আমার পৈতৃক এই বিশাল ভিটেটা আর রাখা সম্ভব নয়। জরাজীর্ণ বাড়িটা সারিয়ে তোলার কোনো মানে হয় না। তার চেয়ে প্রমোটারের হাতে তুলে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। মাকে, পিসিকে আর বাবাকে এখান থেকে নিয়ে গিয়ে সোজা মুম্বাই শিফট হব। জানি না ওনারা সহজে রাজি হবেন কিনা, হয়তো কান্নাকাটি করবে, ভিটে ছাড়তে চাইবে না। সেই দৃশ্যটা কল্পনা করে হাঁটতে হাঁটতে মনে মনে মহড়া দিচ্ছিলাম, কিভাবে তাদেরকে বোঝাবো, কি যুক্তি দেব। দেখলাম গ্রামটা মোটামুটি আগের মতোই আছে, কেবল কয়েকটা মাটির বাড়ির জায়গায় ইটের দালান উঠেছে, আর রাস্তার মোড়ে মোড়ে কিছু জৌলুসহীন চায়ের দোকান। কিন্তু একটা জিনিস বড় খটকা লাগলো। আমি যখন গ্রামের ভেতর দিয়ে আসছিলাম, রাস্তার ধারের জটলাগুলো যেন আমাকে দেখে হঠাৎ চুপ করে গেল। পরিচিত মুখগুলো কেমন যেন অচেনা দৃষ্টিতে তাকাচ্ছে। কেউ এগিয়ে এসে বলল না, কি রে অনি, কবে এলি? বরং তারা যেন আমাকে দেখে নিজেদের মধ্যে ফিস ফিস করছে, চোখাচোখি করছে, আর একটু যেন দূরত্ব বজায় রাখছে। আমি ভাবলাম হয়তো 20 বছরে আমার চেহারায় বয়সের ছাপ পড়েছে। সাহেবী পোশাকে হয়তো আমাকে চিনতে পারছে না গ্রামের এই সহজ সরল মানুষগুলো, অথবা এতকাল খোঁজ রাখেনি বলে হয়তো অভিমান করেছে। সূর্য তখন পাটে বসেছে। গোধূলির ম্লান আলোয় আমাদের বাড়ির গেটটা যখন নজরে এলো, বুকটা ছ্যাঁত করে উঠল। এ কি দশা হয়েছে বাড়িটার! একসময় যে সিংহ দুয়ারে আভিজাত্য ছিল, আজ তা আগাছার জঙ্গলে ঢাকা। গেটের পলেস্তারা খসে ইটের পাঁজর বেরিয়ে পড়েছে। সদর দরজাটা নড়বড়ে, যেন এক ধাক্কাতেই ভেঙে পড়বে।
চারিদিকে একটা শ্মশানের নিস্তব্ধতা। মনে পড়ে গেল বাবার কথা। বাবা যখন ছিলেন এই বাড়ির চেহারাটা অন্যরকম ছিল, কিন্তু আমার জ্ঞান হওয়ার পর থেকেই বাবার শরীরটা ভাঙতে শুরু করেছিল। বাড়িতে থাকার মধ্যে ছিলেন আর এক বিধবা পিসিমা আর মা। পিসিমা কেমন আছেন কে জানে। পা টিপে টিপে উঠোনে ঢুকলাম। এক সময় এই উঠোনে গরু ছাগলের ডাকে কান পাতা যেত না। খামারে ধানের গোলার পাশে বাছুরগুলো লাফালাফি করত, কিন্তু আজ সেখানে কেবল জঞ্জাল আর অন্ধকার। ফুলিয়াগঞ্জে এখনো কি বিদ্যুৎ আসেনি, নাকি বিল মেটানো হয়নি বলে লাইন কাটা? চারপাশটা কেমন যেন ছমছমে। সন্ধ্যা নামার ঠিক আগের এই মুহূর্তটায় বাড়িটাকে বড় মায়াবী অথচ ভীষণ করুণ দেখাচ্ছে। যেন এক মৃতপ্রায় অতিকায় প্রাণী শেষ নিঃশ্বাস ফেলার অপেক্ষায় ধুঁকছে। কিন্তু দাওয়ায় পা দিতেই আমি থমকে গেলাম। আমার ইন্দ্রিয়গুলো আমাকে ভুল বার্তা দিচ্ছে না তো? ধ্বংসস্তূপের মতো এই বাড়িটার ভেতর থেকে ভেসে আসছে একটা অপূর্ব সুগন্ধ। এই গন্ধটা আমার বড় চেনা, বড় আপন। কই মাছের তরকারি আর তার সঙ্গে গোবিন্দভোগ চালের পায়েসের মিষ্টি ঘ্রাণ। খিদে আর স্মৃতির এক অদ্ভুত মিশ্রণ আমাকে আচ্ছন্ন করে ফেলল। কিন্তু এই পোড়ো বাড়িতে এমন রাজকীয় রান্না হচ্ছে কার জন্য? আমি তো কোনো খবর দিয়ে আসিনি। ভেতর থেকে হাতা খুন্তির টুংটাং শব্দ আসছে। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। তবে কি বাড়িতে অন্য কেউ থাকে, নাকি নাকি মা? গলাটা কেমন যেন কেঁপে উঠল আমার। অন্ধকার বারান্দার ওপাশ থেকে রান্নাঘরের কালচে হয়ে যাওয়া দরজার পর্দাটা সরল। লণ্ঠনের এক চিলতে আলো হাতে যে মূর্তিটি বেরিয়ে এলো, তাকে চিনতে আমার এক মুহূর্ত দেরি হলো না। মা। 20 বছরে মা খুব একটা বদলায়নি। কেবল চুলগুলো সব সাদা হয়ে গেছে আর শরীরটা একটু ঝুঁকে পড়েছে। পরনে সেই চওড়া লাল পাড়ে সাদা শাড়ি। আমি ভেবেছিলাম আমাকে মা দেখে চমকে উঠবে, হাউমাউ করে কেঁদে ফেলবে অথবা বুকে জড়িয়ে ধরবে, কিন্তু মা তেমন কিছুই করল না। তার মুখে কোনো অভিযোগ নেই, কোনো বিস্ময় নেই, বরং তার ঠোঁটের কোণে লেগে আছে এক অদ্ভুত শান্ত হাসি। সেই হাসিতে স্নেহের চেয়ে রহস্য যেন বেশি। মা লণ্ঠনটা উঁচিয়ে আমার মুখের দিকে তাকাল। তার ঘোলাটে চোখের দৃষ্টি যেন আমার মনের ভেতরটা পড়ে ফেলছে। হুকাইলি? মা এমন স্বাভাবিক গলায় বলল যেন আমি সকালে স্কুলে গিয়েছিলাম আর এখন এখন বিকেলে ফিরলাম। আমি জানতাম তুই আজ আসবি। আমার মন কয়েকদিন ধরেই বলছিল তুই আসবি। তাই তো আজ সকাল থেকে তোর পছন্দের সব রেঁধেছি। কই মাছ, পায়েস। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। আমি যে আসবো তা তো আমি নিজেই জানতাম না ঠিক করে। টিকিট কেটেছি 2 দিন আগে। মা জানলো কি করে? আর এই আর এই বিজন মাসে এই জরাজীর্ণ অবস্থায় এত আয়োজন মা করলো কি করে? পিসিমাই বা কোথায়? দাঁড়িয়ে আছিস কেন বাবা? আয়, হাত মুখ ধুয়ে খেতে বস। অনেক ধকল গেছে তো, বিশ্রাম কর, তারপর সব কথা হবে। মায়ের এই স্বাভাবিক আচরণ, এই ধ্বংসস্তূপের মাঝে এমন সুরভিত রান্না আর গ্রামের লোকেদের সেই অদ্ভুত চাউনি, সব মিলিয়ে এক অদৃশ্য ঠান্ডা স্রোত আমার মেরুদণ্ড বেয়ে নেমে গেল। মায়ের ডাকে আমি পা বাড়ালাম ঠিকই, কিন্তু মনে হলো আমি যেন আমার চেনা বাড়িতে নয়, পা রেখেছি কোনো এক অচেনা গোলক ধাঁধায়।
লণ্ঠনের টিমটিমে আলোয় মা আমাকে খেতে দিল। কাঁসার থালায় ধোঁয়া ওঠা ভাত, পাশে বাটিতে সেই কই মাছের ঝোল। আমি মেঝের ওপর একটা পুরনো মাদুরে বসেছি। মা সামনে খুঁটিতে হেলান দিয়ে বসে আমার খাওয়ার দিকে তাকিয়ে আছে। অদ্ভুত এক নিস্তব্ধতা, বাইরে ঝিঁঝির ডাক আর মাঝে মাঝে দমকা হাওয়ায় পুরনো জানালাগুলো খটখট শব্দ ছাড়া আর কোনো আওয়াজ করছে না। হঠাৎ সেই নিস্তব্ধতা ভেঙে মা কথা বলে উঠল। গলার স্বরটা বড় শান্ত, কিন্তু সেই শান্ত স্বরের এক একটা কথা, এক একটা শব্দ যেন চাবুকের মতো আমার পিঠে এসে পড়ছিল। 20টা বছর খোকা, 20টা বছর কেটে গেল। কাজের দোহাই দিয়ে সেই যে মাকে ফেলে চলে গেলি, আর তো ফিরে তাকালি না। বিদেশ বিভুঁইয়ে তোর সুখের সংসার, আর এদিকেই ভিটে আমরা একে একে ফুরিয়ে গেলাম। তোর বাবা তো চলেই গেল তোর মুখ না দেখে, আর তোর পিসি অভাগীটা আমাকে বড্ড আগলে রাখত। গত বছর বর্ষাকালে ওই মরা গাঙের চরে মাছ ধরতে গিয়েছিল। শখ ছিল বড়, বর্ষায় জলে নামলে জিওল মাছ ধরবে। কে জানতো ওই নদীর পাকেই ও তলিয়ে যাবে। লাশটাও পাওয়া যায়নি রে। গ্রামের লোক বলে পিশাচ নদী ওকে গিলে খেয়েছে। আমি ভাতের গ্রাস মুখে তুলতে গিয়েও থমকে গেলাম। গলার কাছে দলা পাকানো কান্নাটা আটকে গেল। মা বলে চলল, আমিও তো সেই কবে থেকে চাতক পাখির মতো পথ চেয়ে বসে আছি। মরে যাওয়ার আগে একটিবার যদি খোকার মুখটা দেখতে পেতাম। ভগবান মুখ তুলে চাইলেন শেষমেশ। আমার হাত থেকে ভাতের দলাটা পাতে পড়ে গেল। পিসি নেই, সেই পিসি যে ছোটবেলায় আমাকে লুকিয়ে আচার খাওয়াতো, বাবার বকুনি থেকে বাঁচাতো। চোখের সামনে ভেসে উঠল সেই দৃশ্য। বাবা দাওয়ায় বসে হুকো টানছেন, আর পিসি উঠোনে বড়ি দিচ্ছে। সব শেষ, সব। পিসি ওই কর্দমাক্ত মরা নদীতে তলিয়ে গেছে, আর আমি খবরটুকুও পাইনি। মায়ের কথাগুলো শুনতে শুনতে আমার বুকের ভেতরটা যেন দুমড়ে মুচড়ে যাচ্ছিল। আমি তাকালাম মায়ের দিকে। লণ্ঠনের আলোয় মায়ের মুখটা বড় মায়াবী, কিন্তু বড় অচেনা লাগছে। পরনে একটা জরাজীর্ণ শাড়ি, জায়গায় জায়গায় সেলাই করা। পাড়টা ছিঁড়ে সুতো বেরিয়ে আছে, অথচ আমি গায়ে দিয়েছি দামি জ্যাকেট। আমার পকেটে বিদেশি মুদ্রার গরম। কিন্তু এই টাকা, এই প্রতিপত্তি, এসবের পেছনে যে ইতিহাস, তা কি মাকে বলা যায়? মা জানে আমি বিদেশে বড় চাকরি করি, কিন্তু মা জানে না আমি পালিয়ে এসেছি। হ্যাঁ, পালিয়ে এসেছি। গত 20 বছর আমি যে পথে টাকা কামিয়েছি, তাকে ভদ্র সমাজে ব্যবসা বলা চলে না। সেটা ছিল অন্ধকারের জগৎ, স্মাগলিং, 2 নম্বরই কারবার। টাকার পাহাড় গড়েছিলাম ঠিকই, কিন্তু শান্তি পাইনি। শেষমেশ যখন পুলিশের জাল গুটিয়ে এলো, যখন বুঝলাম আর পালানোর পথ নেই, তখন নিজের নাম পরিচয় ভাঁড়িয়ে চোরা পথে দেশে ফিরেছি। এই ফুলিয়াগঞ্জ আমার কাছে কেবল জন্মভিটে নয়, এখন আমার একমাত্র আস্তানা, আমার লুকোনোর জায়গা। নিজেকে বড় ছোট মনে হলো। এত পাপের টাকা জমিয়ে কি করলাম? মা তো ছেঁড়া কাপড়ে দিন কাটালো, পিসি তো ওই পচা নদীতে প্রাণ দিল। মায়ের দিকে ভালো করে তাকালাম। মায়ের গায়ের চামড়াটা কেমন যেন ফ্যাকাশে, একেবারে মোমের মতো সাদা।
রক্তমাংসের মানুষের চামড়া কি এতটা সাদা হতে পারে? হাতে শিরাগুলো নীলচে হয়ে ফুলে আছে, কিন্তু যেটা আমাকে সবচেয়ে বেশি অবাক করল তা হলো মায়ের মুখের অভিব্যক্তি। এত দুঃখ, এত বঞ্চনা, স্বামী ননদ হারানোর এত শোক, তবু মায়ের চোখে মুখে এক এক অদ্ভুত প্রশান্তি, যেন জাগতিক কোনো দুঃখ কষ্ট আর তাকে স্পর্শ করতে পারে না। খা বাবা, খা। মা আমাকে আবার তাড়া দিল। জুড়িয়ে গেলে আর ভালো লাগবে না। তোর জন্য কত যত্ন করে রেঁধেছি। আমি যন্ত্রের মতো খেতে লাগলাম। মুখে অমৃতের স্বাদ, কিন্তু গলার নিচে নামছে না। মনে হচ্ছে প্রতিটা গ্রাসে আমি গিলছি আমার পাপ, আমার অবহেলা। মা এক দৃষ্টে তাকিয়ে আছে আমার দিকে। সেই দৃষ্টিতে স্নেহ আছে, কিন্তু সেই সঙ্গে আছে এমন এক শীতলতা যা আমাকে হাড়ের পেছন পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে। বাইরে তখন শেয়াল ডেকে উঠল। রাত বাড়ছে। এই পোড়ো বাড়ি, এই নির্জন গ্রাম, আর সামনে বসে থাকা আমার মা, সব মিলিয়ে আমি এক আবহে, আমি যেন ক্রমে তলিয়ে যাচ্ছিলাম। মায়ের ওই ফ্যাকাশে সাদা হাতখানা যখন ভাতের দলা মেখে আমার মুখের সামনে তুলে ধরল, তখন এক অদ্ভুত আড়ষ্টতা গ্রাস করল আমাকে। মা নিজের হাতে আমাকে খাওয়াতে চাইছে। ছোটবেলায় সেই আদরের স্মৃতি ভেসে এলো মনে, কিন্তু বাস্তবে মায়ের আঙুলগুলো আমার ঠোঁট স্পর্শ করতেই আমি চমকে উঠলাম। কি ঠান্ডা! ঠিক যেন মর্গ থেকে সদ্য বের করে আনা কোনো লাশের হাত। কিন্তু যেই না সেই অন্ন মুখে দিলাম, আমার সব ভয়, সব যুক্তি নিমেষে উবে গেল। অমৃত! এ স্বাদ তো ইহ জাগতিক নয়। জিভে ঠেকাতেই মনে হলো এত সুস্বাদু খাবার আমি জীবনে খাইনি। আমার পেটের ভেতর যেন এক রাক্ষসে ক্ষুধা জেগে উঠল। আমি গোগ্রাসে গিলতে শুরু করলাম। আমার হাত আর চলছে না। মায়ের হাত থেকে একের পর এক গ্রাস ছিনিয়ে নিচ্ছি যেন। আর ঠিক তখনই দমকা বাতাসে জানালার কপাটটা সশব্দে খুলে গেল। বাইরে অন্ধকার ফুঁড়ে একটা তীক্ষ্ণ আর্তনাদ ভেসে এলো। খাস না ওরে খোকা, খাস না। কে? আমি ছিটকে তাকালাম জানলার দিকে। বিদ্যুতের ঝিলিকের মতো এক মুহূর্তের জন্য যা দেখলাম তাতে আমার রক্ত হিম হয়ে গেল। সাদা থান পরা এক নারী মূর্তি জানলার শিক ধরে দাঁড়িয়ে আছে। ওই মুখটা আমার চেনা। পিসিমার গায়ের রং নীলচে, চুলগুলো উস্কো খুস্কো, আর কোটর আগত চোখের মণি দুটো যেন জ্বলন্ত অঙ্গারের মতো জ্বলছে। তিনি আমার দিকে তাকিয়ে আছেন এক বুক ভরা আতঙ্ক আর হাহাকার নিয়ে। পালা পালা অনেক পালা। আবার সেই চিৎকার, কিন্তু পর মুহূর্তে সব ভ্যানিশ। জানলার বাইরে কেবল জমাট বাঁধা অন্ধকার আর হাহাকার করা বাতাস। আমার হাত পা অবশ হয়ে আসছিল। চারপাশ থেকে যেন ফিসফিসানির শব্দ কানে আসতে শুরু করলো। দেওয়ালের ফাটল থেকে, মেঝের নিচ থেকে যেন কে ফিসফিস করছে, বলছে, খাচ্ছিস খোকা তুই? ওটা কি খাচ্ছিস? খাস না, ফেলে দে। আমি আতঙ্কে খাওয়া বন্ধ করে উঠে দাঁড়াতে যাচ্ছিলাম, কিন্তু মা আমাকে থামিয়ে দিল। মায়ের গলার স্বর এখন অস্বাভাবিক রকমের শান্ত, কিন্তু তাতে এমন একটা ভার আছে যা আমাকে জোর করে বসিয়ে রাখল। কোনো দিকে কান্দিস না খোকা। মা আমার মাথায় হাত বুলিয়ে দিল। সেই হাত এখনো বরফের মতো ঠান্ডা। হিংসুটে সব দেখছে না, আমার ছেলে বাড়ি এসেছে। আমি কত কষ্ট করে দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করে দুটো চাল আর টাকা জোগাড় করেছি তোর জন্য। তুই ছোটবেলা থেকে কই মাছ খেতে কত ভালোবাসতিস। খা বাবা, খা। আমার দিকে তাকা।
মায়ের চোখের দিকে তাকাতেই আমার সব বিচার বুদ্ধি গুলিয়ে গেল। এক গভীর সম্মোহন যেন আমাকে গ্রাস করল। পিসিমার ওই মুখ, ওই চিৎকার সব মিথ্যে মনে হতে লাগলো। সত্য কেবল মা আর এই থালার অন্ন। আমি আবার খেতে শুরু করলাম, কিন্তু খেতে খেতেই চোখের দৃষ্টি ঝাপসা হয়ে এলো। লণ্ঠনের আলোয় হঠাৎ মনে হলো আমার ভাতের থালায় ওগুলো কি ভাতগুলো কি নড়ছে? সাদা ধবধবে ভাতের দানাগুলো কেমন যেন কিলবিল করছে, ঠিক যেন পোকা। আর ওই ওই মাছের ঝোল, ওটা তো ঝোল নয়, ওটা যেন জমাট বাঁধা কালচে লাল রক্ত। নাকে এলো এক তীব্র পচা গন্ধ। আমি থমকে গেলাম, কিন্তু মা আবার মুখে খাবার তুলে দিল। হা কর। আমি যন্ত্রের মতো হাঁ করলাম। গিলতে আমার ঘৃণা হচ্ছে, কিন্তু আমি থামতে পারছি না। এক অদৃশ্য শক্তি আমাকে দিয়ে ওই কদর্য বস্তুগুলো খাইয়ে নিচ্ছে। খাওয়া শেষে এক অদ্ভুত তৃপ্তি আর অস্বস্তি একসাথে ঘিরে ধরল আমাকে। পেটের ভেতরটা কেমন যেন ভারী হয়ে আছে। মুখ দিয়ে বারবার একটা কটু আষ্টে গন্ধওয়ালা ঢেকুর উঠছে, কাঁচা মাছের পচা গন্ধ। হাত ধুতে ধুতে আমি বললাম, মা, এই ভিটে আমি আর রাখবো না, কালই জমিটা বিক্রি করার ব্যবস্থা করব। তোমাকে আমি এখান থেকে নিয়ে যাব, শহরে আমার সাথে থাকবে, কেমন? মা আমার দিকে তাকিয়ে একটা ম্লান হাসি হাসল। সেই হাসিতে কোনো প্রাণ নেই, আছে কেবল এক অনন্ত বিষাদ। মা বলল, আমার কি আর যাওয়ার জো আছে রে খোকা? আমি যেই ভিটের মাটির সাথে মিশে গেছি, তুই খেয়েছিস, তাতেই আমার পেট ভরেছে। এবার আমি ঘুমাবো, তুইও শুয়ে পড়। মা তার ঘরে চলে গেল। আমিও পাশের ঘরে গেলাম। মা আমার জন্য যে বিছানাটা পেতে রেখেছে সেটা বেশ পরিপাটি, কিন্তু শুতেই বুঝলাম শান্তি নেই। রাত যত গভীর হচ্ছে আমার অস্বস্তি ততই বাড়ছে। পেটের ভেতরটা কেমন যেন ফাঁপ দিয়ে উঠছে। মনে হচ্ছে পেটের নাড়ি ভুঁড়িগুলো পাক খাচ্ছে। প্রবল জল তেষ্টা পেল। কুঁজো থেকে গ্লাস গ্লাস জল খেলাম, কিন্তু তেষ্টা মেটার বদলে পেটটা আরো ফুলে ঢোল হয়ে উঠল। মনে হচ্ছে দলার কাছে কিছু একটা দলা পাকিয়ে উঠে আসছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, দমটা বন্ধ হয়ে আসছে। বারবার মুখ দিয়ে সেই পচা কাঁচা মাছের গন্ধটা বেরিয়ে আসছে। বমি বমি ভাব আসছে, কিন্তু বমি হচ্ছে না। পেটের ভিতর কি যেন নড়াচড়া করছে, জীবন্ত কিছু। ভয়ে আমার ঘাম ছুটে গেল। এ আমি কি খেলাম? দম বন্ধ করা এই ঘর আর সহ্য হচ্ছিল না। মনে হলো একটু খোলা হাওয়ায় গিয়ে দাঁড়াই। টলতে টলতে বিছানা ছেড়ে উঠলাম। পা টিপে টিপে বারান্দায় এলাম। সারা বাড়ি নিঝুম অন্ধকার। এমন সময় হঠাৎ রান্নাঘর থেকে একটা শব্দ কানে এলো, কুচ কুচ মরমর। শব্দটা অদ্ভুত, অনেকটা মাংস কাটার দোকানে যেমন হাড় আর মাংস একসাথে কাটলে শব্দ হয়, ঠিক তেমনই। আবার মনে হচ্ছে কোনো বন্য পশু যেন হাড় চিবোচ্ছে।
গভীর রাতে এই জনমানবহীন বাড়িতে এমন হাড় হিম করার শব্দ। কে ওখানে? মা তো ঘুমিয়ে পড়েছে। তবে কি কোনো বন্য জন্তু ঢুকলো নাকি চোর? ভয় আর কৌতূহল আমাকে টেনে নিয়ে চলল রান্নাঘরের দিকে। দরজার ফাঁক দিয়ে লণ্ঠনের একটা সরু আলো বেরিয়ে আসছে। আমি কাঁপা কাঁপা পায়ে এগিয়ে গেলাম। দরজার আড়ালে দাঁড়িয়ে উঁকি দিলাম ভেতরে, কিন্তু কিছুই দেখলাম না। মা নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। কাল রাতের সেই হাড় হিম করা শব্দ আর পেটের অসহ্য যন্ত্রণার মধ্যেই যে কখন ঘুমিয়ে পড়েছিলাম মনে নেই। চোখের পাতা যখন খুলল তখন জানলার ফোকর দিয়ে রোদের এক ফালি আলো মেঝের ওপর এসে পড়েছে। রাত কেটে গেছে, কিন্তু পেটের ভেতরটা এখনো কেমন যেন ভারী। বুকটা ধড়ফড় করছে। কাল রাতের ঘটনাটা কি দুঃস্বপ্ন ছিল নাকি সত্যি? ধড়মড় করে উঠে বসলাম। ঘরটা দিনের আলোয় বড্ড বেশি জরাজীর্ণ লাগছে। কাল রাতের লণ্ঠনের আলোয় যা ঢাকা পড়েছিল, দিনের আলোয় তা কঙ্কালের মতো বেরিয়ে এসেছে। আমি দৌড়ে মায়ের ঘরে গেলাম, কিন্তু মা নেই। বিছানাটা একদম টান টান, যেন বহু বছর কেউ ওতে শোয়নি। ধুলোর আস্তরণ জমে আছে বালিশে। মা মা রান্নাঘরে ছুটে গেলাম। কাল রাতে যেখানে মা বসে রান্না করছিল সেই উনুনটা একেবারে ঠান্ডা। উনুনের পেটে জমে থাকা ছাইগুলো দেখে মনে হলো বহু যুগ ওতে আগুন জ্বলে ওঠেনি। মাকড়সার জাল জড়িয়ে আছে কড়াইয়ের হাতলে। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। তবে কি কাল রাতে আমি যা দেখেছি, যা খেয়েছি, সবটাই মনের ভুল? কিন্তু পেটের ওই অস্বস্তিটা, ওটা যে মিথ্যে নয়। ঠিক তখনই সদর দরজায় একটা খট খট শব্দ হলো। আমি পা টিপে টিপে বাইরে এলাম। দেখি লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছেন গ্রামের সেই বৃদ্ধ পুরোহিত চাটুজ্জে মশাই। ছোটবেলায় দুর্গাপুজোর অঞ্জলি দেওয়ার সময় এই মানুষটাই আমার মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করতেন, লুকিয়ে নাড়ু দিতেন। কিন্তু আজ তার এই প্রসন্ন মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে। আমাকে দেখে তিনি যেন ভূত দেখলেন। তার সর্বাঙ্গ থর থর করে কাঁপছে। অনিকেত, তুই এখানে? চাটুজ্জে মশাইয়ের গলা দিয়ে স্বর বেরোচ্ছে না। আমি অবাক হয়ে বললাম, হ্যাঁ দাদু, কাল রাতেই তো এলাম। মা আমাকে দেখে কত খুশি হলো, নিজে হাতে রেঁধে খাওয়ালো। কই মাছ, পায়েস, তারপর বিছানা করে দিয়ে মা শুতে গেল। কিন্তু কিন্তু সকাল থেকে মাকে কোথাও দেখছি না। মা কোথায় গেল দাদু, বলতে পারবে? আমার কথা শেষ হওয়া মাত্রই চাটুজ্জে মশাইয়ের হাত থেকে লাঠিটা পড়ে গেল। তিনি দুপা পিছিয়ে গেলেন, চোখে মুখে এক আদিম আতঙ্ক। তুই কার হাতে খেলি অনি? পুরোহিতের গলার স্বর চিরে একটা অদ্ভুত হাহাকার বেরিয়ে এলো। তোর মা তো গত অমাবস্যায় না খেতে পেয়ে মরে গেছে রে। ঘরে একটা দানা চাল ছিল না। আমরাই তো চাঁদা তুলে তোর মায়ের সৎকার করার জন্য কত ব্যবস্থা করার চেষ্টা করলাম। কাঠ কেনার পয়সা ছিল না বলে দাহ করা হয়নি। পেছনের ওই বাঁশ ঝাড়েই মাটি দিয়েছি। মুহূর্তের মধ্যে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। পৃথিবীটা যেন চক্কর দিয়ে উঠল। আমি চিৎকার করে বললাম, অসম্ভব, এ হতেই পারে না।
কাল রাতে আমার সাথে কথা বললো, আমাকে নিজের হাতে খাওয়ালো। ওই তো রান্নাঘর, ওই তো ভাতের হাঁড়ি। করুণ চোখে পুরোহিত মশাই আমার দিকে তাকালেন। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। ভাঙা গলায় বললেন, তোর মা মরার সময় শুধু একটা কথাই বিড় করে বলছিল, আমার খোকা যদি কোনোদিন আসে, ওকে তোরা খেতে দিস। আমার তো অনাহারে দিন গেল, গায়ের লোকের কাছে আর কত হাত পাতব। ও আমার হাতের রান্না ছাড়া তৃপ্তি পায় না। ও এলে ওকে ফিরাবি না। মায়ের সেই শেষ কথাগুলো আমার কানে তপ্ত সীসার মতো ঢুকলো। তবে কাল রাতে কে ছিল ওটা? আমি পাগলের মতো রান্নাঘরে ছুটলাম। মনের কোণে একটা ক্ষীণ আশা, হয়তো হয়তো দাদু ভুল বলছেন, হয়তো ওটা অন্য কেউ ছিল। কাল রাতে যে হাঁড়ি থেকে মা আমাকে ভাত আর মাছ বেড়ে দিয়েছিল, সেই মাটির হাঁড়িটা এক কোণায় পড়ে আছে, ঢাকনাটা সামান্য ফাঁক করা। আমি কাঁপতে কাঁপতে হাঁড়ির ঢাকনাটা তুললাম, আর ঢাকনাটা খোলার সঙ্গে সঙ্গে একটা ভকে পচা গন্ধে আমার দম বন্ধ হয়ে এলো। বমি উঠে এলো আমার। হাঁড়ির ভেতরে কোনো ভাত নেই, কোনো মাছ নেই। সেখানে কিলবিল করছে অসংখ্য সাদা পোকা, আর সেই পোকার স্তূপের নিচে পড়ে আছে পচা গলা, কালচে মাংসপিণ্ড, আর আর কতগুলো বুকের পাঁজরের কয়েকটা হাড়। মাংসগুলো থেকে হাড় খসে খসে পড়ছে। মুহূর্তের মধ্যে এক ভয়াবহ সত্য বিদ্যুৎ চমকের মতো আমার মাথায় খেলে গেল। মা কোনো মাছ কিনে আনেনি, বাজার থেকে চাল বা দুধ আনেনি। মৃত মায়ের অতৃপ্ত আত্মা তার অনাহারে থাকা ছেলের খিদে মেটানোর জন্য নিজের পচা গলা দেহই রান্না করে খাইয়েছে। কাল রাতে আমি যা অমৃতের মতো খেয়েছি, সেই কই মাছ ছিল আমার আমার মায়ের শরীরের পচে যাওয়া মাংসপেশি, আর সেই সুস্বাদু পায়েস ছিল মায়ের শরীরের চর্বি আর জমাট বাঁধা রক্ত। মায়ের ভালোবাসা মৃত্যুর সীমানা ছাড়িয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু সেই ভালোবাসা ছিল অন্ধ, বিভৎস এবং নারকীয়। ওরে অনি, অনি, আর শোন কি হয়েছে বাবা, এখন কিছু চিন্তা করে লাভ নেই। দূর থেকে চাটুর্যে মশাইয়ের গলাটা ভেসে আসছে। তিনি হয়তো আমাকে ধরতে ছুটে আসছে, বলছেন, কিন্তু তার কথাগুলো আমার কানে আর পৌঁছাচ্ছে না। সব শব্দ যেন এক অস্পষ্ট প্রতিধ্বনিতে পরিণত হচ্ছে। আমার চোখের সামনে তখন অন্ধকার নেমে আসছে। পেটের ভেতর সেই পচা মাংসগুলো যেন জীবন্ত হয়ে উঠেছে। তারা আমার নাড়ি ভুঁড়ি ছিঁড়ে ফেলতে চাইছে। চারপাশটা ঝাপসা হয়ে গেল। আমি বুঝতে পারলাম আমি তলিয়ে যাচ্ছি এক অনন্ত অন্ধকারে, যেখানে কেবল মায়ের ওই পচা গলা শরীরের গন্ধ আর হাড় হিম করা ভালোবাসা অপেক্ষা করছে। জ্ঞান যখন ফিরল, তখন আমি আর সেই আমি নেই। শহরের সেই কেতা দুরস্ত অনিকেত ওই রান্নাঘরের পোকা আর হাড়ের স্তূপের মধ্যে মরে গেছে। তবে জায়গাটায় জন্ম নিয়েছে এক নতুন সত্তা, যাকে আপনারা এখন পাগল বলে ডাকেন। চাটুর্যে মশাই আমাকে অনেক বুঝিয়েছিলেন, জোর করে শহরে ফেরত পাঠাতে চেয়েছিলেন, কিন্তু আমি যাইনি। আমি কি করে যাব বলুন? মুম্বাইয়ের ফ্ল্যাট, ব্যাংকের টাকা, দামি গাড়ি সব আমার কাছে এখন অর্থহীন, ধুলোবালি মনে হয়। আসল সত্য তো কেবল ওই রান্নাঘরটা, ওই উনুনটা, আর ওই মাটির হাঁড়িটা, যেখানে আমার মা, আমার গর্ভধারিণী মা মৃত্যুর পরেও আমাকে নিজের শরীর দিয়ে বাঁচিয়ে রেখেছে। এমন ভালোবাসা কি ওই পাথরের শহরে পাওয়া যাবে?
তাই আমি আর ফিরিনি। আমি এই ভাঙা বাড়িতেই থেকে গেলাম। এই মরা নদীর পাড়, এই আগাছার জঙ্গল, এটাই এখন আমার স্বর্গ। গ্রামের লোকেরা আমাকে দেখে ভয় পায়, দূর থেকে ঢিল ছোঁড়ে। ওরা দেখে আমি নাকি প্রায় ওই পরিত্যক্ত রান্নাঘরের সামনে মাটির দিকে তাকিয়ে বিড়বিড় করি। ওরা ভাবে আমি আমি বাতাসের সঙ্গে কথা বলছি, কিন্তু ওরা জানে না আমি কার সঙ্গে কথা বলি। মাটির নিচ থেকে মা আমাকে ডাকে, ফিস ফিস করে বলে, খোকা, তোর খিদে পায়নি? আয় বাবা, আমার কাছে আয়। আমি মাটির ওপর কান পেতে শুনি মায়ের গলার স্বর, সেই আদুরে ডাক। আমি বলি, মা তুমি আর কষ্ট করো না, আমি আছি তো, আমি তো তোমাকে ছেড়ে আর কোথাও যাব না। কিন্তু জানেন, মাঝে মাঝে বড় কষ্ট হয়। জীবের ডগায় সেই অলৌকিক স্বাদটা যখন ফিকে হয়ে আসে, তখন তখন বুকের ভেতরটা খাঁ খাঁ করে ওঠে। সেই অমৃতের স্বাদ, সেই কই মাছ, সেই পায়েস, উফ, মনে পড়লেই জিভে জল চলে আসে। সেই স্বাদ যে আমাকে ভুলতে দেয় না, আমাকে আমাকে ঘুমোতে দেয় না। তখন আমি কি করি জানেন? আমি আমি আমার নিজের হাতটা মুখের কাছে তুলে আনি, ঠিক এইভাবে। তারপর তারপর দাঁত দিয়ে খুব খুব জোরে কামড় বসাই, খুব খুব জোরে কামড় বসাই। চামড়া চিড়ে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসে, গরম নোনা রক্ত। আমি চুষে খাই, গপ গপ করে গিলে ফেলি নিজের শরীরের রক্ত। কি শান্তি! ঠিক ঠিক মায়ের রান্নার মতো স্বাদ, সেই একই গন্ধ, একই নোনা নোনা ভাব। হবে নাই বা কেন বলুন? আমার এই শরীর, এই রক্ত, এই মাংস, এসব তো আমার মায়েরই দেওয়া। লোকে আমাকে দেখে শিউরে ওঠে, বলেছি নিজের রক্ত খাচ্ছে, পিশাচ, রাক্ষস। কিন্তু আমি ওদের কথা শুনে হাসি। কি করে হাসি? ওরা ওরা কি বুঝবে এই স্বাদের মহিমা? ওরা কি বুঝবে এই পিশাচের ক্ষুধা নয়, এ হলো এক সন্তানের অনন্ত মাতৃ ঋণ শোধ করার চেষ্টা। আমি পাগল, হয়তো তাই। কিন্তু এই পাগলামিতে যে সুখ আছে, তা আপনারা সুস্থ মানুষেরা কোনোদিন পাবেন না। মা আর আমি এখন এক হয়ে গেছি। এই ফুলিয়াগঞ্জের মরা নদীর বাতাসে, এই ফাগুনের রাতে মা আমার রক্তে মিশে আছে, আর আমি মিশে আছি মায়ের হাড়ের মধ্যে। গল্পটা শেষ হলো বাবু। সময় অনেকটা পেরিয়ে গেল। ওই দেখুন, রান্নাঘর থেকে অন্ধকার বেরিয়ে আসছে। মা মা আমাকে ডাকছে। আজ বোধহয় মা আবার রেঁধেছে। যাই যাই যাই, বড় খিদে পেয়েছে, বড় খিদে, বড় খিদে। যাই যাই যাই। হ্যাঁ। শুনছিলেন লেখিকা শতরূপা ঘোষ বিরচিত কাহিনী দোলের রাতে ফুলিয়াগঞ্জে। আমাদের আজকের এই নিবেদন আপনার কেমন লাগলো ফিডব্যাক হিসেবে জানাতে ভুলবেন না। প্রত্যেকবারের মতন আজও কিন্তু গল্পের মধ্যে থেকেই থাকছে আপনার জন্য একটি প্রশ্ন। আচ্ছা বলুন তো, আমাদের আজকের গল্পে অনিকেতদের বাড়িটা গ্রামের ঠিক কোন জায়গায় অবস্থিত? খুবই সহজ একটি প্রশ্ন। প্রশ্নের সঠিক উত্তর আপনার সম্পূর্ণ নামের সঙ্গে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আমাদের গত এপিসোডে যারা যারা সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন,
তাদের নামগুলি ঘোষণা করছি। সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন পিঙ্কি চক্রবর্তী, মোহাম্মদ মসিদুর রহমান, সদানন্দ বেরা, জয়ন্তী দাস, শর্মিষ্ঠা ঘোষ এবং ঐকিক ঘোষ। আমাদের গত এপিসোডের প্রশ্নটি ছিল রায়বাহাদুর বাবুর বিশ্বস্ত ভৃত্য দুজনের নাম কি ছিল। প্রিয় শ্রোতা বন্ধুদের মধ্যে অনেকেই বলেছেন বিশ্বনাথ এবং ভৈরব। এটি সম্পূর্ণ ভুল উত্তর। সঠিক উত্তর হচ্ছে রামদিন এবং শম্ভু। আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য এবং গল্পগুলি মনোযোগ সহকারে শোনার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি একটা নতুন টান টান উত্তেজনায় পরিপূর্ণ রোমাঞ্চকর গল্পের সাথে। তাই সঙ্গে থাকুন এবং চ্যানেলটি যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে আমাদের আরও দুটি চ্যানেল পিশাচ পর্ব এবং গপ্পখোর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নেওয়া যাক। সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।